এটা গল্প না, সত্য ঘটনা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার। আজ আমি আপনাদের জন্য গোরস্থান গল্পের পঞ্চম পর্ব নিয়ে চলে এলাম। আশা করি পূর্ববর্তী পর্বগুলোর মতো আমার এই পর্বেও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই সাথে থাকবেন। চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক। জাহিদ দৌড় দিয়ে হুজুরের সামনে এসে ভয়ার্ত চেহারায় উত্তেজিত মস্তিষ্কে কাঁপা কাঁপা গলায় বলল, হুজুর আমাকে বাঁচান, আমাকে বাঁচান বলেই মাটিতে জ্ঞান হারিয়ে ফেলল। হুজুর জাহিদের মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরালেন আর জাহিদকে শান্ত হতে বললেন। জাহিদ হুজুরকে মাথার কাছে পেয়ে কেঁদে কেঁদে বলল, হুজুর, মায়া আয়শাকে মেরে ফেলেছে, খুব ভয়ঙ্করভাবে মেরেছে। আয়শার শরীর ক্ষত বিক্ষত করে মেরেছে। সেই জিনটা তোমাকে ছেড়ে আয়শাকে কেন মারল? আমি আয়শাকে গোরস্থানের সব ঘটনা বলে দিয়েছিলাম। আপনার নিষেধ করা সত্ত্বেও গত রাতে সব বলে দিয়েছিলাম। আর মাঝরাতে যখন ঘুম ভাঙল, নিজেকেই সেই গোরস্থানে দেখতে পেলাম, আর আমার পাশে পড়েছিল আয়শার রক্তাক্ত লাশ। আমি আগেই কিছুটা টের পেয়েছিলাম, তাই তো রাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি তোমার কাছে আসার জন্য। আর এখানেই দেখা হয়ে গেল। বলে রাখা ভালো, এই হুজুর কিন্তু জাহিদের এলাকার মসজিদের ইমাম নয়। এই হুজুরদের বাড়ি অনেক দূরে। মায়া আমাকেও মেরে ফেলতো হুজুর, শুধুমাত্র ফজরের আজান হয়ে যাওয়াতে মারতে পারেনি। আর গোরস্থানের জিনটা আমায় বাঁচিয়েছে। গোরস্থানের জিন তোমায় বাঁচিয়েছে মানে? সেখানে জিন কয়টা ছিল? একটা জিন মায়ার মতো চেহারার, সেই জিনটাই আমাকে মারতে চায়। আর একটা জিন আমাকে শুধু পালিয়ে আসতে বলে। এখন বুঝেছি ব্যাপারটা। তুমি হয়তো কোনো অন্যায় করেছ, তাই মায়ার রূপ ধরা ওই জিনটা তোমায় হত্যা করে প্রতিশোধ নিতে চায়। তবে ওই গোরস্থানের ওই জিনটা চায় তুমি বেঁচে থাকো। এবার বলো তো, তুমি কি কোনো খারাপ কাজ করেছো? হুজুরের প্রশ্ন শুনে জাহিদ ভয় পেয়ে বলল, না হুজুর, আমি কিছুই করিনি। কিন্তু জাহিদের চেহারা দেখেই হুজুর বুঝতে পারল জাহিদ কিছু একটা লুকাচ্ছে। তাই হুজুর আর কিছুই বলল না। কিছুক্ষণ চুপ থেকে হুজুর বলল, যেহেতু তুমি কোনো খারাপ কাজ করনি, তাহলে হতেও তো পারে আয়শা বেঁচে আছে। শুধুমাত্র তোমাকে ভয় দেখানোর জন্য আয়শার লাশ দেখানো হয়েছে। জাহিদ এবার একটু মনে আশা নিয়ে জিজ্ঞেস করল, এমনটা কি হতে পারে? সত্যি কি আয়শা বেঁচে আছে? আমার মনে হয় আয়শা বেঁচে আছে। চলো আগে বাড়িতে গিয়ে দেখি। বলেই বেরিয়ে পড়ল জাহিদ আর হুজুর। অন্যদিকে আয়শা ভোরে ঘুম থেকে উঠেই দেখে জাহিদ বিছানায় নেই। ভাবলো হয়তো গোসল করছে, কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখলো জাহিদ ওয়াশরুমেও নেই, বেলকনিতেও নেই। আয়শা এবার কিছুটা ভয় পেয়ে গেল, কেননা দরজা তো ভিতর থেকে আটকানো। তাহলে জাহিদ বাইরে গেলে দরজা ভিতর থেকে আটকানো থাকবে কিভাবে? এইসব ভাবতে ভাবতেই দরজায় টোকা পড়ল। আয়শা ভাবছে, এত সকালে আবার কে আসলো? আর সে যদি এখানে জাহিদকে এসে না দেখে, তাহলে তো পুরা বাড়ি জানাজানি হয়ে যাবে যে জাহিদ রুমে নেই, আর বাড়ির লোকজন চিন্তায় পড়ে যাবে। ভয়ে ভয়ে আয়শা দরজা খুলল। দরজা খুলেই আয়শা জাহিদকে সামনে দেখতে পেল। জাহিদ রুমে ঢুকেই আয়শাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় আর বলে, তুমি বেঁচে আছো আয়শা? আমি তোমাকে নিয়ে কত চিন্তায় ছিলাম। আমি যখন তোমার লাশ দেখতে পাই, তখন আমার হৃদয়টা যেন জ্বলে যাচ্ছিল। কিন্তু আয়শা জাহিদের এসব কথার কিছুই বুঝতে পারল না। তাই জিজ্ঞেস করলো, কি হয়েছে? আর তুমি কার লাশ দেখেছ? জাহিদ বলতেই যাবে, তখনই পাশ থেকে হুজুর বলে উঠল, না কিছু না, আসলে জাহিদ স্বপ্ন দেখেছে। হুজুরকে দেখে আয়শা বলল, আপনি এত সকালে এখানে কি করছেন? আর জাহিদ কোথায় ছিল? আমার জাহিদের সাথে একটু কাজ ছিল, তাই জাহিদকে ডেকেছিলাম। হুজুর আয়শাকে জীবিত দেখে বুঝতে পারল যে জাহিদ কোনো অন্যায় করেনি, বরং ওই জিনগুলো জাহিদকে ভয় দেখানোর জন্যই এইসব করেছে। তাই হুজুর জাহিদ আর আয়শার শরীর বন্ধ করে দিল, আর এই বাড়িটাও, যেন কোনো অদৃশ্য শক্তি বাড়িতে প্রবেশ না করতে পারে। আর হুজুর চলে যাওয়ার আগে জাহিদ আর আয়শাকে বলে গেল, ভুলেও মাগরিবের আজান হওয়ার পর বাইরে বেরোবে না। প্রয়োজনে না খেয়ে মারা যাবে, তবুও মাগরিবের পরে বাড়ি থেকে বেরোবে না, তাহলে তোমাদের শরীর আবার খুলে যাবে।
জাহিদ আর আয়েশা হুজুরের কথায় সম্মতি জানিয়ে হুজুরকে বিদায় দিল। আর সেদিনের পর থেকে জাহিদের আর কোনো সমস্যা হয়নি। জাহিদ আর আয়েশা শান্তিতেই আছে। তবে তার ঠিক 1 মাস পর জাহিদের মা বাবা ঘুরতে গেছে। বাড়িতে জাহিদ আর আয়েশা ছাড়া কেউ নেই। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। রাতে আবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। রাতে জাহিদ আর আয়েশা খাবার খাচ্ছে। হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল। জাহিদ আয়েশাকে বলল, যাও গিয়ে দেখে আসো কে এসেছে। আয়েশা উঠে দরজা খুলেই দেখতে পায় বাইরে আরিফ সাহেব পড়ে আছে, আর রেহানা বেগম আরিফ সাহেবের পাশে বসে কেঁদে কেঁদে ডাকছে, জাহিদ তুই কোথায়? দেখ তোর আব্বা বজ্রপাতে জ্ঞান হারিয়ে ফেলেছে, তাড়াতাড়ি আয়। আয়েশা দৌড়ে এসে জাহিদকে বলে, আব্বা বজ্রপাতে অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। জাহিদ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আব্বা? আব্বা তো ঘুরতে গেছে। তাহলে এই ঝড় বৃষ্টির মধ্যে আব্বা কিভাবে আসবে? আমি জানি না, তুমি তাড়াতাড়ি আসো, মা কাঁদছে। বলেই আয়েশা টানতে টানতে নিয়ে যাচ্ছে জাহিদকে। আর জাহিদ ভয়ে ভয়ে পা বাড়াচ্ছে, কেননা হুজুরের কড়া নিষেধ, রাতের বেলা বাড়ির বাইরে যাওয়া যাবে না। আর এই ঝড় বৃষ্টির মধ্যে তার মা বাবার ফিরে আসাও তো সম্ভব না। তাহলে তারা কে? এসব ভাবতে ভাবতেই জাহিদ দরজা পর্যন্ত এসে থেমে গেল। সামনে তাকে দেখে তার মা কাঁদছে আর তার বাবা মাটিতে পড়ে আছে। জাহিদ কি করবে বুঝতে পারছে না। জাহিদ সামনে এগিয়ে যাবে নাকি যাবে না? যদি এরা জাহিদের মা বাবা না হয়, তাহলে তো মায়া জাহিদকে মেরে ফেলবে। তবুও মনোবল শক্ত করে মনে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল জাহিদ। জাহিদ দরজার বাইরে এক পা বাড়াতেই একটা বজ্রপাত এসে পড়ল আরিফ সাহেবের ওপর। রেহানা বেগম ছিটকে পড়লেন কয়েক হাত দূরে। আরিফ সাহেবের শরীর পুড়ে ছাই হয়ে গেল। এসব দেখা মাত্র জ্ঞান হারিয়ে ফেলল আয়েশা। বাবা মায়ের এই অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেছে জাহিদ। আর ওইদিকে গলা কাটা মুরগির মতো ছটফট করছে রেহানা বেগম। জাহিদ দৌড়ে তার মার কাছে গিয়ে রেহানা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিল, আর চিৎকার করে মানুষ ডাকছে তাকে সাহায্য করার জন্য। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ তার ডাক শুনতে পায়নি। আর মুহূর্তের মধ্যেই জাহিদের কোলেই মারা গেল রেহানা বেগম। জাহিদ তার মাকে কোলে রেখে কেঁদেই চলছে। হঠাৎ রেহানা বেগম জাহিদের দিকে চোখ খুলে তাকালো আর জাহিদের গলা চেপে ধরল। জাহিদ ভয়ে আঁতকে উঠল। জাহিদের শরীর শিউরে উঠল। তার আর বুঝতে বাকি রইল না যে এইগুলো তার বাবা মা নয়। আর তার সন্দেহই সত্যি হলো, মায়া রূপ নেয়া জিন ফিরে এসেছে। রেহানা বেগমের লাশটা দাঁড়িয়ে পড়ল আর বলল, তুই বাঁচতে পারবি না জাহিদ, তুই বাঁচতে পারবি না। বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল রেহানা বেগম আর অদৃশ্য হয়ে গেল। জাহিদ যেন ভয়ে স্তব্ধ হয়ে গেছে, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। ভয়ে কাঁপতে কাঁপতে জাহিদ আয়েশাকে কোলে নিয়ে ঘরে চলে আসলো। জাহিদের হাত পা শুধুই কাঁপছে। জাহিদ ভয়ে ভয়ে ফোনটা হাতে নিয়ে কাকে যেন বলছে, মায়া ফিরে এসেছে, মায়া আবার ফিরে এসেছে। তো প্রিয় দর্শক ও শ্রোতা, কেমন লাগলো গোরস্তান গল্পের ৫ম পর্বটি? যদি ভালো লাগে তাহলে এই পর্বে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন আরও পর্ব পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন কোনো গল্প আর এই গল্পেরই আরও কোনো পর্ব দেওয়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আজ তাহলে যাই, ধন্যবাদ।